বিজেপি যতই চেষ্টা করুক না কেন 2021 সালে বাংলায় তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসবে, কারণ বিজেপি বাংলার মানুষের মন বোঝে না। বিজেপি রাজ্যের সংখ্যালঘু মানুষের মন বুঝতে চায় না, যেটা বুঝতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত 10 বছরে সংখ্যালঘু মানুষের যা উন্নয়ন হয়েছে সারা ভারতবর্ষের আর কোথাও তা হয়নি। শুক্রবার দিন এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন বেঙ্গল হেল্পিং হ্যান্ডের চেয়ারম্যান তথা বিশিষ্ট সমাজসেবী শেখ জুলফিকার আলী। বিজেপি রাজ্যে ক্ষমতা এলে সংখ্যালঘু মানুষকে স্বাধীনভাবে বাঁচতে দেবে না বলেও মত শেখ জুলফিকার আলীর। যেটা বিধানসভা যে ইলেকশনটা যেটা আসছে, এখন আপনাকে এটা বলতে চাইবো, তৃণমূল কংগ্রেস মামাটি সরকার এটাকে শ্রীমতী মমতা ব্যানার্জি ইনি হচ্ছেন এটার হেড অফ সুপ্রিমো। তো এখন তৃণমূল কংগ্রেসকে কোনো চিন্তা করবার ব্যাপার নাই, কারণ হচ্ছে ফুরফুরা শরীফ এটা আমাদের একটা ধার্মিক জায়গাও আছে। তো ফুরফুরা শরীফ যিনি ওখানকার যিনি পীরজাদা আছেন আব্বাস সিদ্দিকী, তো হতে পারে উনি নিজের পার্টি বানাবার চেষ্টা করছেন, আর এমআইএম পার্টিকেও উনি জয়েন করে বাংলার মধ্যে উনি এন্টার করবার চেষ্টা করছেন। তো আমি এটাই বলতে চাইবো কি আমিও একজন বাংলা মুসলিম, আমি হাওড়া জেলা থেকে আছি, উলবেড়িয়া। আমার সাথে এখন আছে খানকা শরীফ। খানকা শরীফও একটা ধার্মিক জায়গা আছে, ওইখানকার যে পীরজাদা আছে আমার সাথে সাহিল সাহেব বসে আছেন, উনি আপনাদেরকে একটু বলবে। আর একটা মেসেজ আমি এটা দিতে চাই প্রত্যেকটা মানুষকে যারা মুসলিম কমিউনিটিতে আছে, কি আজকে ডেটে আমাদেরকে সবাইকে এক হতে হবে, আর আমাদেরকে এই যে নেগেটিভ ফোর্স যারা এন্টার করবার জন্য চেষ্টা করছে, এই বাংলাটাকে যে যারা শেষ করবার চেষ্টা করছে, কারণ আজকে আপনি একটা জিনিস বুঝবেন কি আজকে যদি নেগেটিভ ফোর্সকে যদি আমরা এন্টার করবার জন্য রাস্তার দিক খুলে দিই, এখানে বিভিন্ন রকমের ইস্যুস চালু হয়ে যাবে, সিএ এনআরসি এসব যে ইস্যুস গুলো আছে, তো সেই টাইম কিন্তু থামানো খুবই অসুবিধা হবে। তো আপনাদের কাছে খানকা শরীফের যিনি আছেন পীরজাদা, তিনি কিছু বলতে চান? এমআইএম প্রধান যে চ্যালেঞ্জটা দিয়েছেন 294টা সিটে তারা কন্টেস্ট করবে। এমআইএম দেখেন, প্রথম কথা হচ্ছে 294টা সিটে কন্টেস্ট করা আর তো সহজ ব্যাপার নয়, এবং দ্বিতীয় জিনিস হচ্ছে এমআইএম যদি কন্টেস্ট করেন 294 সিটের মধ্যে 115টা সিট মাইনরিটি হোল্ড করছে, উনি এটা বলতে পারেন যে উনি 100টা সিটে চ্যালেঞ্জ করতে পারেন, কিন্তু 100টা সিটের মধ্যে 90টা সিট অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেভারে আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এমআইএম এখানে এসে করবেন কি, এমআইএম এর এখানে পরিচয় কি, এমআইএম এখানে মাইনরিটির জন্য করেছে কি? আমার প্রশ্নটা তো এখানে অ্যারাইজ হবে। আপনি আসছেন ঠিকই, আপনি এসে হায়দ্রাবাদ কন্ট্রোল করবেন না বেঙ্গল কন্ট্রোল করবেন? আমরা বিহারের ইলেকশনের রেজাল্টস দেখেছি, অ্যানালাইসিস করেছি, হায়দ্রাবাদের ইলেকশনের রেজাল্টস দেখেছি, অ্যানালাইসিস করেছি। 2 থেকে 45 সিট অব্দি আপনি বিজেপিকে গ্রোথ দিয়েছেন। তো যেখানে গ্রোথ ফর বিজেপি, যেখানে গ্রোথ ফর বিজেপি অ্যান্ড ফর দ্য ডেভেলপমেন্ট courtesy of BJP by MIM আসাদুদ্দিন ওয়াইসি, সেই জায়গাটাতে আপনি বলতে চান যে না আপনি মাইনরিটি ভোটকে কেটে আপনি বিজেপিকে জায়গা করে দিতে পারবেন, আমি মানবো, কিন্তু আপনি এটা বলছেন যে আমি মাইনরিটির জন্য করব, এটা আমি মানতে পারবো না। আমি আব্বাস সিদ্দিকীকে বলতে চাই, আমাদের ধর্মীয় স্থান ফুরফুরা শরীফ আছে, আমি তাকে আপন প্রাণ থেকে মানি, জানি, এবং তার সাথে সাথে আরো ধর্মীয় স্থান আছে। আব্বাস সিদ্দিকী ফুরফুরা শরীফকে রিপ্রেজেন্ট করছেন, আমাদের রুহুল আমিন সাহেব আইমাকে রিপ্রেজেন্ট করছেন আপনার প্রতাপপুর পাঁশকুড়ায়, আমরা সিলসিলায় কাদরিয়াকে রিপ্রেজেন্ট করছি। আপনি দেখবেন 4টা ফাল্গুনে আমাদের মেদিনীপুরে যত বড় উরুস হয় কম করে 2 লক্ষ লোকের জমায়েত হয়, আর 6 দিন ব্যাপী ধরে অনুষ্ঠান হয়, যেখান থেকে আপনারা দেখেন বাংলাদেশ থেকেও লোক আসেন ট্রেনে করে বাংলাদেশ থেকে এসে এখানে জমায়েত হন। তো আমার বলার বক্তব্য হচ্ছে যে আপনি একটা ধর্মীয় সংস্থাকে পলিটিক্যাল গ্রাউন্ডে এনে তার কিছু ফায়দা করতে পারবেন? আমার বাপ দাদাদের একটা কথা আমরা শুনেছি, আমরা খানকা শরীফ থেকে বিলং করি, আমাদের সাথে লক্ষ লক্ষ মুরিদান জুড়ে আছে, তো আমরা রিপ্রেজেন্ট করে কি বলি যে আপনারা ধর্মীয় জায়গায় যা করতে চান আমার সাথে পরামর্শ করুন, আমি ধর্মীয় মতামতে আপনার সাথে রায় আছি। কিন্তু যখনই কোনো আমাদের পীর সাহেবরা মুরিদদেরকে বলেন যে আমরা ধর্মীয়কে বাদ দিয়ে যখন ইলেকট্রাল ব্যাপারে দাঁড়ায়,
কিন্তু আমার নিজের বাপচাদাদেরকে দেখেছি তাদেরকে বলতে নেতাদের কাছে যে দেখেন আমি আমার বলার কর্তব্যটা থাকে, কিন্তু মুড়িদের কথা হয় যাকে ওর ইচ্ছা থাকবে তাকেই ভোট দিতে পারবো। এটা নীতি, এটা তার হক, এটা তার রাইটস। আমি পীর বলে যে আমি পুরো ভোটটাকে কনভার্ট করে নিয়ে চলে যাবো, সেটা কিন্তু ভুল। ভোট দেওয়া হচ্ছে একটা নিজি মামলা, এবং ভোট দেওয়ার রাইটস যেটা আছে সে প্রত্যেক 10 কোটি মানুষের নিজস্ব রায় আছে। তার যদি মনে হয় সে এমআইএম কে ভোট দেবে, সে এমআইএম কে ভোট দেবে। তার যদি মনে হয় সে আপনার টিএমসি কে ভোট দেবে, টিএমসি কে ভোট দেবে। তার যদি মনে হয় যে আপনার বিজেপিতে ভোট পড়বে, বিজেপিতে ভোট পড়বে। গত লোকসভা ইলেকশনে 12% মাইনরিটি ভোট পড়েছিল বিজেপিতে। গত লোকসভা ইলেকশনে 12% মাইনরিটি ভোট অ্যাজ পার রেকর্ডস পড়েছে। তাদের মনে গেছে বিজেপি। আমরা কি এখানে অমান্য করতে পারবো যে এখানে অনেক লোক মাইনরিটির মধ্যে বড় বড় মুখ আছেন যারা এখনো বিজেপিতে জুড়ে আছেন? আমরা তো অমান্য করতে পারবো না। কিন্তু ব্যাপারটা কি দাঁড়ায় যে মাইনরিটিকে নিয়ে খেলা করা, মাইনরিটিকে নিয়ে একটা ধর্মীয় স্থান থেকে চ্যালেঞ্জ করা, এটা ভুল। আমরাও ধর্মীয় স্থান থেকে বিলং করি, কিন্তু আমরা মাইনরিটি ধর্মীয় সাথে পলিটিক্সকে দূরে রাখি। ধর্ম ধর্মের জায়গায় আছে, পলিটিক্স পলিটিক্সের জায়গায় আছে। আমার মানে অন্তর থেকে একটা আবেদন থাকবে, বিজেপির সাথে লড়াই আছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, কিন্তু পশ্চিমবঙ্গে সেরকম ভোট ব্যাংক না কংগ্রেসের আছে না সিপিএম এর আছে। আমাদের অ্যাজ পার রেকর্ডস পঞ্চায়েত ইলেকশনে দেখবেন যখন 62,000 নমিনেশন সিপিএম এর জমা পড়েছিল, তখন সেই সময় 22,000-এর মতো নমিনেশন বিজেপির ছিল। কিন্তু তারপরে কি হয়েছিল, সেই নমিনেশনটা সিপিএম এর কোনো বিজেপির বেড়ে গেছিল। তার কারণটা কি ছিল? তার কারণ ছিল যে সিপিএম যত নিজের ভোট ছিল সেটা বিজেপিতে ঢেলেছে, তাদের নিজের পলিটিক্সের ব্যাপার আছে। কিন্তু এখানে থাকে মাইনরিটি, বেঙ্গল এবং অন্য স্টেট থেকে মাইনরিটির ফারাকটা অনেক বেশি। কেন আজকে মনে রাখবেন, আজকে প্রত্যেক হিন্দুবাসীদের সাথে একটা মুসলিম তার বন্ধু আছে, প্রত্যেক মুসলিমবাসীদের সাথে একটা হিন্দু তার বন্ধু আছে। তা আমি কি এখানে বলতে পারবো যে তুমি হিন্দুত্বতে থাকো আর আমি মুসলমান হয়ে আমাদের ভোটকে কেটে আমি আমার বাড়িতেই বিবাদ করব? পশ্চিমবঙ্গের একটা আছে সাম্প্রদায়িক বাগান, এখানে আমরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সব একভাবে থাকি, আমরা একভাবে থাকতে চাই। আমি বিজেপির চক্রান্তকে বুঝতে পেরেছি, যখন আমি বিজেপির চক্রান্তকে জায়গা দেবো কেন? বিজেপির চক্রান্তের সাথে এমআইএম এর কি আছে? একটা ডাইরেক্ট লিঙ্ক আছে। এমআইএম হচ্ছে বিজেপির ভোট ব্যাংক, ভোট কাটিং। ওখান থেকে আমি যদি মনে করি যে বিজেপিকে অন্য দিক দিয়ে না হেল্প করে আমি এই দিক দিয়ে হেল্প করে, এটা ভুল। আজকে বাংলার বুকে টিএমসির সাথে লড়ার জন্য যদি কোনো মুখ আছে, আমি এটা অমান্য করতে পারবো না যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এখানে বিজেপির সাথে ওরকম কোনো ক্ষমতা নেই যে ক্ষমতা এত কড়াভাবে চ্যালেঞ্জ দিতে পারবে। সুতরাং আমি এটা অনুরোধ করবো আমাদের মুমিন ভাইদের কাছে, মুসলমান ভাইদের কাছে, যে তীর্থস্থান থেকেই সম্পর্ক রাখুক না কেন, ভোট রাখার রাইটস আপনারা রাখবেন। আর আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম একটা মানে কি বলবো, তাকতের সাথে ওনাকে জয় করার জন্য একটা জায়গা তৈরি করে দিন। কারণ যদি বিজেপি এখানে আসে, মনে রাখবেন এই কয়েকটা লোকেদের জন্য কিন্তু পুরো মাইনরিটি 30% যে লোক, যে 3 কোটি লোক আছে, সে 3 কোটি লোকের কিন্তু বাড়ি বাড়ি একটা হয়রানি, পেরেশানি, এনআরসি, এনপিআর, জিএসটি, প্রত্যেক বাড়িতে একটা ঝামেলা সৃষ্টি হবে। আর আমি জানি যে বিজেপির এজেন্ডাই হচ্ছে যে হিন্দু মুসলমানকে ঝগড়া করিয়ে নিজের দালটাকে গলাও। তাতে সহযোগিতা দিচ্ছেন এমআইএম। যে এমআইএম এর সহযোগিতা দিবেন, ইনডাইরেক্টলি সে বিজেপিকেই সহযোগিতা করবেন। সুতরাং আজকের যুগে শুধু বিজেপি এবং টিএমসি, হয় আপনি টিএমসির সাথে আছেন, নয় আপনি অন্য দল যদি যান তা আপনি ইনডাইরেক্টলি বিজেপির সাথেই আছেন। রবিদা, আপনার কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে যে বিজেপি একটা বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, 200 সিটের লক্ষ্যমাত্রা। দেখুন, বিজেপি যে চ্যালেঞ্জটা ছড়েছে 200 সিট ওনারা এই বিধানসভা ইলেকশনে নিয়ে আসবেন, আমি আপনাকে বলে দিই। যেমন আমাদের পীরজাদা বলেছেন কি 2011-তে আমাদের শ্রীমতী মমতা ব্যানার্জিকে মাইনরিটি সিট পেয়েছিল 90, তো 125 সিটের মধ্যে 90 সিট উনি পেয়েছিলেন। তো এখন আমি এটাই বলতে চাইবো কি প্রত্যেকটা মাইনরিটির লোক যারা আমাদের মুসলিম ভাই বোনরা আছেন, এই কথাটা আপনার মনে রাখবেন। এআইএমআই যে পার্টিটা আছে, এটা হচ্ছে হায়দ্রাবাদের পার্টি। এটা 1927 সালে এটা ফাউন্ড হয়েছিল। এনার যে ফাউন্ডার আছে ওনার নাম হচ্ছে সুলতান সালাউদ্দিন ওয়েসি। তো এই যে পার্টিটা আপনি দেখবেন এদের একটা এনজিও আছে, তো এনজিও নাম হচ্ছে এটা হচ্ছে আপনার দারুস সালাম করে।
তো এই এনজিও এর মাধ্যম থেকে এরা বিভিন্ন রকমের হসপিটাল, বিভিন্ন রকমের স্কুল, মানে 8খানা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন রকমের প্রজেক্ট ওদের চলছে। এখন আপনি একটা জিনিসটা বুঝবেন, যে পার্টি এমআইএম যে আসবার চেষ্টা করছে, এদের কাছে মাত্র 2খানা এমপি, 1927 সালের পার্টি আছে। আপনি ভাবেন 543 সিট আছে লোকসভাতে, সেখানে আগে ছিল একটাই এমপি, সেটা ছিল ব্যারিস্টার আসাদুদ্দিন সাহেব, আর আজকে ডেটে 2টো এমপি হচ্ছে। তো আপনি এটা ধরতে পারেন কি যে পার্টি 1927 থেকে পলিটিক্সে আছে তার 2টো এমপি কেন? তো এর মেন উদ্দেশ্যটা হচ্ছে কি যে বিজেপির সাথে জুড়ে ইয়া যে কোনো পার্টির সাথে জুড়ে ভোট ব্যাংকটাকে ভাঙবার। তো আমার এটাই বলার আছে কি 200 সিট বিজেপি বলছে, তো আমি এটা বলতে চাইবো কি যদি আমরা মাইনরিটি, কারণ আজকে যদি মা মাটি মানুষের সরকারকে কেউ যদি বাঁচাতে পারে, এটা একমাত্র হচ্ছে মাইনরিটি, যেটা হচ্ছে মুসলিম। তারপরে আমাদের যে আদিবাসী ভাই বোনরা আছে, তারপরে আমাদের যে হিন্দু ভাই বোনরা আছে, আপনাদেরকে ঠান্ডা মাথায় আমার কথাটাকে আপনি বুঝবার চেষ্টা করবেন কি যদি, যেমন পীর সাহেব বললেন, যদি কোনো নেগেটিভ কোনো পার্টি যদি সরকারে এসে যায়, তো আমাদের ওয়েস্ট বেঙ্গল যেটা সিটি অফ জয় যেটা আমরা বলি, কিন্তু এইটা কোন রাস্তাতে চলে যাবে সেটা আপনাদেরকে ভাবতে হবে। আর আগামীকালে যে ইলেকশনটা হবে, প্রত্যেকটা মানুষ আপনারা দিদির সাথে দাঁড়াবেন। আর প্রত্যেকটা মানুষকে আমি এটাই বলবো কি মা মাটি মানুষের সরকার হতে পারে, আপনাদের কিছু কিছু ডিমান্ড থাকতে পারে। তো আমি এটাও দিদিকে বলতে চাই, আমাদের যে মাইনরিটি আজকে ডেটে, আমাদের যে মাদ্রাসা আছে, আমাদের যে ইমামরা আছে, আমাদের যে মৌলভী সাহেবরা আছে, তাদের ব্যাপারে একটু ভাবতে হবে, আমাদের মসজিদ ব্যাপারে ভাবতে হবে, প্লাস আমাদের ইনফ্রাস্ট্রাকচার, এডুকেশন, ঠিক আছে। তারপরে আমাদের যে ওয়াকফে যে এতগুলো যে প্রপার্টি আছে, প্রত্যেকটা প্রপার্টি ফেলা আছে, কোনো প্রপার্টিতে ডেভেলপমেন্ট নেই, ওই প্রপার্টিতে আমরা ওটাকে ইউনিভার্সিটি কনভার্ট করতে পারি, ওই প্রপার্টিতে আমরা স্কুল কনভার্ট করতে পারি। তো আমি চাইবো যদি দিদি সরকারে আসে, আমি দোয়া করব তো দিদি এসে যেমন আমাদের মাইনরিটির জন্য কিছু ভাবে। আর আমাদেরকে একটা জিনিস অ্যাজ আ মাইনরিটি আমি এটাই বলতে চাই, অ্যাজ আ বাংলা মুসলিম, আমাদের প্রত্যেকটা বাংলা মুসলিম ভাই বোন, আপনারা আপনার ভোটটাকে, কিমতি ভোটটাকে মামাটির সরকারের সাথে আপনারা আগে বাড়বেন, আর মামাটির সরকারের সাথে আপনারা থাকবেন। আপনার কথা ট্রেস ধরেই বলছি যে এই মুসলিম ভোট একটা বড় ভূমিকা তো পালন করে নিশ্চয়ই ইলেকশনের সময়, সেটা কি আকারে নিতে পারে বা কিভাবে তারা প্রভাবিত করে সবাইকে একটু যদি বলেন আমাদের দর্শকদের। দেখুন, মুসলিম ভোট যেমন আপনাকে বললাম, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আজকে আপনি দেখবেন 294 সিট যেটা আছে, যেটা লড়াই হবে, তো এখন যদি প্রত্যেকটা মুসলমান ভাই বোনরা নিজের ভোটটাকে যদি আমাদের যে মাটির সাথে যে সরকারটা আছে তার সাথে যদি তাকে যদি দেয়, তো এটা অনেক বড় একটা ডিফারেন্স আসবে ওয়েস্ট বেঙ্গলে। প্লাস আমাদের যে শিখ কমিউনিটি আছে, আমাদের খ্রিস্টান কমিউনিটি আছে, প্লাস আমাদের যে আদিবাসী আর যারা যারা বিভিন্ন রকম যে কমিউনিটিজ আছে, তো তারা যদি সবাই যদি এক টেবিলে যদি আসে আর এটা বুঝবার চেষ্টা করে কি আমাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ, তবে আমি ভাবি কি বাংলাতে মা মাটির সরকারকে আসবার কেউ থামাতে পারবে না। যে বিষয়টা নিয়ে রাজনীতি উত্তাল, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে যদি আমাদের দর্শকদের কিছু বলেন। দেখুন, শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি একটা ইয়াং ডাইনামিক লিডার আছেন। আর আগামী দিনে এটা আমি মানে দেখুন, আমি তো কোনো পলিটিক্যাল মানুষ নাই, আমি একটা এনজিও সোশ্যাল ওয়ার্কার আছি। তো আমি যে কথাটা বলবো, আমি ওই কথাটা আমার স্টেটের জন্য, স্টেটের ভালো যেমন হয়, তো বিভিন্ন রকম পলিটিক্যাল পার্টি আছে সববার, এটা নেই কি ভাই একটা পলিটিক্যাল পার্টিকে আমি দেখবো, তো বিভিন্ন রকম পলিটিক্যাল পার্টি আছে। তো এভরিওয়ান ইজ ওয়েলকাম কি পলিটিক্সে আসুক, এভরিওয়ান ইজ ওয়েলকাম দ্যাট তারা যেমন প্রত্যেকটা স্টেটে আসুক। কিন্তু আমাদের ফিউচার যেটা আমি অ্যাজ আ সোশ্যাল ওয়ার্কার, অ্যাজ আ বিজনেসম্যান যেটা আমি দেখি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে টার্গেট করা হচ্ছে, ভাইপো করে যে শব্দটা, দেখুন ভাইপো তো ভালো শব্দ, ভাইপো কিন্তু খারাপ শব্দ নয়। কার যদি ভাইয়ের ছেলে হয় তাকেই ভাইপো বলা যায় আমাদের বাংলাতে, তো ভাইপো ওটা গেলে আমাদের মাথা ব্যথা নেই। কিন্তু
বিভিন্ন রকমের, যেমন ওনাকে কয়লা চোর বা বিভিন্ন রকমের একটা ইলজাম দেওয়া হচ্ছে। তো এটা আমি বলতে চাইবো কি, আপনি ওনার যে স্পিচটা আমি শুনলাম, তো উনি একটা স্পষ্টভাবে বলে দিলেন কি যদি আমি কোনো জিনিসে যদি ধরা পড়ি আর কোনো জিনিস যদি প্রুভ হয়, আমি নিজেকে ফাঁসি দিতে রেডি আছি। এটা খুবই সুন্দর কথা উনি বলেছেন। সেকেন্ড জিনিস আমি এটা বলতে চাই, যারা যারা রেড হ্যান্ড নারদা সারদা টিভিতে দেখা যাচ্ছে, যারা ধরা পড়েছে তারা কোথায় গেছে এটা আপনি ভালো করে জানেন। সব দল বদল করেছে। তো নিজেকে বাঁচাবার জন্য যারা যারা যে দলে গেছেন, তো এদেরকে কিন্তু সেফগার্ড করা হচ্ছে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটাই কথা ওনার বিষয়ে আমি বলতে চাইবো, আগামী দিনে বাংলাতে আর ওনাকে আমরা যেভাবে দেখি, আগামী দিনে চিফ মিনিস্টার রূপে আমরা দেখতে চাই। আর প্রত্যেকটা আমরা মাইটি আছি যারা আমাদের যে 3 কোটি 3.5 কোটি যে ভোট আছে, আমরা ইনশাআল্লাহ ওনার সাথে সবসময় থাকবো। বাংলায় মুসলিমরা কেন বিজেপিকে চাইছেন না, পাশাপাশি তারা কি কোনো ধরনের চেঞ্জ চাইছে? দেখেন, বাংলায় বিজেপিকে না চাওয়ার অনেক কারণ আছে। আর যদি আপনি বলেন বাংলায় বিজেপিকে মুসলিমরা চাচ্ছে না, আমি এই কথাটাকে একটু কারেকশন করতে চাই। বাংলায় বিজেপিকে মুসলিমরা নয়, বাংলায় বিজেপিকে শিক্ষিত সমাজরা চাচ্ছে না। বাংলায় দেখবেন, এই যে প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, যে মুসলিমরা বিজেপিতে চাচ্ছে না কেন, এটা শুধু মুসলিম নয়, বাংলায় যত শিক্ষিত সমাজ আছে, যাদের সামাজিক জ্ঞান আছে, যারা হিন্দু মুসলমানকে নিয়ে চলে, তারা বিজেপিকে না চাওয়ার কারণ হচ্ছে আমাদের জিএসটি ফেলিয়ার হয়েছে, আধার কার্ড ফেলিয়ার হয়েছে, ডিমনিটাইজেশন ফেলিয়ার হয়েছে, আর প্রত্যেক জায়গায় জায়গায় যত প্রকল্প প্রধানমন্ত্রী নিয়ে এসছেন না কেন, সেই প্রধানমন্ত্রী প্রকল্পতে কোনো ফার্ম ল হলো, যেমন ফার্ম ল হলো, তারপরে আপনার বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের যেসব স্কিম এসছে, তাতে দেখবেন আপনি একটা বিশৃঙ্খলতার সৃষ্টি হয়েছে এবং ফেলিয়ারের বড় একটা জায়গা তৈরি করে দিয়েছে, যেটা ভারতবর্ষের রাজনীতি কোনোদিন ফেস করেনি। জিএসটি নিয়ে ফেলিয়ার হয়ে এত বড় একটা প্রবলেম, যে জানো জিএসটির জন্য দেখবেন আপনি গুজরাটের মতো জায়গায় ওনার নিজের রুটে লোক রাস্তায় নেমে গেছে টেক্সটাইলের উপরে, রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, টাকা নেমে গেছে, জিডিপি ফল হয়েছে, ওই জিএসটি থেকে শুরু হলো। তারপরে উনি ইমপ্লিমেন্ট করলেন সিএএ এনআরসি, যার জন্য উনি নিজের কারেকশনকে আবার এনআরসি কে লাগু করার পরে সিএ কে আনতে হলো। তার মানে আপনি তো এটা প্রুফ করে দিচ্ছেন যে আপনার সংসদীয় বিলগুলোতে আপনাদের নিজের রপ্তানি মানে কোনো লজিক নেই। আপনি এমন একটা সিস্টেম করে দিলেন যেটা আমরা আসামের দেখলাম যে more than 18 lakhs Hindus were targeted in the NRC scheme। তারপরে আপনি সিএ আনলেন, সিএ তে আপনি পার্টিকুলারলি মুসলমান কমিউনিটিকে বাদ করে দিলেন, যে বাইরে থেকে মুসলমান যদি আসে তো আমরা নেব না, ঠিক আছে নেব না। কিন্তু যারা ভেতরে আছে, যারা ইন্ডিয়ার মধ্যে আছে, তারা তো বাই ফোর্স নেই, বাই চয়েস আছে। উই আর ইন্ডিয়ান্স বাই চয়েস। আমরা যখন ইন্ডিয়া পাকিস্তানের হলো, তখন আমরা মেনে নিলাম যে আমরা ইসলামিক গণতন্ত্রকে মানব না, আমরা ভারতীয় গণতন্ত্রটাকে মেনে আমরা ইন্ডিয়ায় থাকার জন্য রাজি হলাম। এই কারণের জন্যই তো আমরা আজ ভারতবর্ষী, আমরা পাকিস্তানি তো নয়, আমরা বাংলাদেশি তো নয়, আজ আমরা ভারতীয়। কেন? আমরা ভারতের সংবিধানকে আপন করে নিলাম। আমরা আমাদের যত এমপি এলেন, আমাদের যত এমএলএ এলেন, অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, অ্যাকর্ডিং টু দ্য ল, আমরা সেখানে শপথ গ্রহণ করে তারপরে আমরা চেয়ারে বসলাম। আমরা তো অ্যাকর্ডিং টু রিপাবলিক অফ ইসলামিক কান্ট্রিতে আমরা এলাম না, আমরা রিপাবলিক অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনতে আমরা নাম রাখলাম। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাদের এই জিএসটি, এনআরসি, আবার দেখুন এই যে কৃষি কানুন বিল, যার জন্য আজ অব্দি দেখছেন লক্ষ লক্ষ কিষান ওখানে ধর্নায় আছে, তার কেউ শোনার লোক নেই। মারাও গেছে 70-80 জন কিষান মারা গেছে, তার কেউ শোনার লোক নেই। আপনি দিল্লির বুকে তারা অত দূর থেকে পদযাত্রা করে নিজের ফ্যামিলি বড়িয়া বিস্তার সত্য এলেন, আসার পরে তারা কি করছেন, দিল্লিতে এসে যখন এতদিন ধরে 54 দিন ধরে বসে আছেন, সেই বসে থাকার ফল কি? জিরো। কি কেন্দ্রতে একটা লোক নেই? আপনি দিল্লি থেকে লোক কলকাতায় পাঠাচ্ছেন,
পশ্চিমবঙ্গে পাঠাচ্ছেন, বিহারে পাঠাচ্ছেন, তামিলনাড়ুতে পাঠাচ্ছেন, গুজরাটে পাঠাচ্ছেন, মহারাষ্ট্রতে পাঠাচ্ছেন, কি দিল্লিতে আপনার একটা ক্যাবিনেটের মিনিস্টার নেই যারা আপনার ওই কিষানের সাথে যে একটা কথা বলতে পারে? তার মানে কি এটা প্রমাণ করছে যে আপনি ফেলিয়ার আছেন, কৃষকদেরকে কানুনকে আপনি ফেলিয়ার। আপনি এমএসপি মান্ডির ভিতরে দিচ্ছেন, মান্ডির বাইরে কেন দিচ্ছেন না? আপনি লক্ষ লক্ষ টাকা নিজের র্যালিতে খরচা করে দিচ্ছেন, কি 10,000 টাকা একটা চাষির লোনকে আপনি ক্ষমা করতে পারছেন না? এগুলো তো সব সেন্টারের আন্ডারে, এগুলো তো স্টেটের আন্ডারে নয়। এবার আপনি বলুন আমি কেন বিজেপিকে গেলে কোন চরিত্রটা আমি আনবো? যে আমি যদি বিজেপিকে গেলে কোনো চরিত্র দিই তাহলে তো আমাকে তার পার্টির একটা ফরেন এজেন্ডা বলতে হবে, তার ফেভারেবল এজেন্ডা আমাকে দিন। তার তো যত এজেন্ডা আছে সব ডিসফেভারেবল আছে। প্রথম কথা, দিদিকে কেন চাই? দিদি আজ চেষ্টায় আছে 34 বছর বামফ্রন্টের যে একটা পরিকল্পিত রাজনৈতিক সৃষ্টি যেটা ছিল সেই জায়গাটা থেকে ডেভেলপমেন্টের চেষ্টায় দিদি আছে। এই জায়গাটাকে নষ্ট করে আমি যদি মনে করি যে দিদিকে সরিয়ে দেবো তো বেঙ্গল কি স্টেবল হতে পারবে? 2000 সালে বুদ্ধদেব বাবু বলেছিলেন যে আপনাকে যখন প্রশ্ন করা হলো মিডিয়াতে যে আপনি এখানে ফ্লাইওভার করছেন না কেন, আপনি এখানে ডেভেলপমেন্টের আনছেন না কেন, তখন উনি বললেন যে এখানে গরিব মানুষ বেশি, সেই গরিব মানুষদেরকে আমরা দেখবো না আমরা ফ্লাইওভার দেখবো। কিন্তু যত সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম টাকা আছে সব ফেরত চলে যেত। আজ দিদিকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে জিএসটির টাকাই দেওয়া হচ্ছে না, যা হচ্ছে স্টেটের টাকায় কাজ হচ্ছে। কন্যাশ্রী থেকে, বিধবা ভাতা থেকে, স্বাস্থ্যসাথী থেকে, ইমাম ভাতা থেকে, সাইকেল দেওয়া থেকে, লোকের বাড়িতে চাল দেওয়া থেকে, আজ কি করেননি দিদি? আর সবচেয়ে বড় জিনিস যেটা আমি পীর সাহেব আপনাকে এটা বলতে চাই, আপনি এটা লক্ষ্য রাখবেন, আমি মানুষদেরকেও বলতে চাই, এই যে ইলেকশনে আপনি দেখবেন শাহনওয়াজ হোসেন ছাড়া ইয়া মুক্তার আব্বাস নকভি ছাড়া, যিনি মানিটিতে বসে আছেন, এদের ছাড়া কাউকে টিকিট দেওয়া হচ্ছে বিজেপি থেকে? কাউকে দেওয়া হচ্ছে না। তার মানে কি আপনি মেসেজ কি দিতে যাচ্ছেন? আমাদের দিদি আজকে দেখবেন একজন মাইনরিটি, শ্রী ববি হাকিমের মতন মানুষ, এত ভালো মানুষ, আজকে আমরা গর্ব করি কি আমাদের দিদি প্রত্যেকটা, চাहे মাইনরিটি হোক ইয়া আদার কমিউনিটি হোক, সবাইকে নিয়ে সাথে নিয়ে চলে। আজকে দেখুন আপনি আমাদের যে মেয়র আছেন শ্রী ববি হাকিম সাহেব, আজকে তো উনি আমাদের মেয়র, তো আগামী দিনে হতে পারে পুলিশ কমিশনার। এটা আমার কাছে অনেকজন বলে কি পুলিশ কমিশনার মাইনরিটি দিন কেন হয় না, মুসলিম দিন কেন বসে না? মুসলিমকে সবসময় কি হয় কি পুলিশ র্যাঙ্কে কি হয় লাস্ট ডিজি পর্যন্ত রাখে, কিন্তু পুলিশ কমিশনার র্যাঙ্ক দেওয়া যায় না। আমি এটা বলে দিচ্ছি মিডিয়ামের মাধ্যমে দেখেন, আমার কথাটা হতে পারে সবার কাছে যাচ্ছে, দিদি দেখবে আগামী দিনে পুলিশ কমিশনার অফ ওয়েস্ট বেঙ্গল, এটা একটা টার্নিং পয়েন্ট হবে আমাদের পার্টির জন্য। পুলিশ কমিশনার অফ ওয়েস্ট বেঙ্গলও মুসলিম থেকে বসবে, আর বসবার পরে আপনি দেখবেন এটা একটা ভালো সুন্দর একটা মেসেজ যাবে মাইনরিটি কমিউনিটিকে, এটা আমি বলতে চাই। আর এই যে ব্যাপারটা আপনি দেখবেন করোনা যখন ঘোষণা হয়েছিল 22-21 তারিখ মার্চে, কত লোক হেঁটে 1000 কিলোমিটার, 2000 কিলোমিটার, 3000 কিলোমিটার পর্যন্ত কত লোক যে মারা গেছে। গভর্নমেন্টের কাছে যখন মিডিয়া বলতে যাচ্ছে কি ভাই ডাটাটা দেন, ওদের কাছে ডাটা নেই। কত লোক যে মারা গেছে তার কোনো ডাটা নেই। তো এই যে লোক যে মারা গেছে তারা কে? তারা তো দেশের লোক। আজকে যে রাজনৈতিক দলগুলো, আমি এটা বলতে চাই, আপনারা যে আজকে যে পাওয়ারে যে সরকারে আছেন, কার বদলতে আছেন? পাবলিকের বদলতে আছেন। পাবলিক আপনাকে ওই জায়গাটা দেয় 5 বছরের জন্য। তো আপনারা যদি এটা মনে রাখবেন, মনে করে আপনারা যদি এ করবেন কি আমরা যে 5 বছর আসছি পুরো দেশ আমার কবজায় থাকবে, এবং আমাদের সংবিধান কি বলে রাইট অফ ইকুয়ালিটি, ফ্রিডম অফ স্পিচ। তো এই যে সংবিধানটা যে আমাদের বানানো হয়েছে বাবা সাহেব আম্বেদকর থেকে, এখন আপনি দেখবেন বিভিন্ন যে গভর্নমেন্ট বডি যারা আছে তারাও কিন্তু এটাকে মানছে না। তো এটা কিন্তু খুব ডেঞ্জারাস জায়গাতে আমাদের দেশের সিচুয়েশন গুলো যাচ্ছে। তো এটাকে যদি কেউ ঠিক করতে পারে, এটা একমাত্র আমরাই ঠিক করতে পারবো। আমরা যে পাবলিক আছে, আমরা যে জনতা আছি, যারা আমরা ভোট দিই, তো এখন এটাকে আমরাই ঠিক করতে পারবো। আর ইভিএম মেশিন কে নিয়ে যে কথাগুলো যে উঠছিল কি ইভিএম মেশিনের জন্যই আজকে ভোট সিস্টেমটা পুরো মানে একদিকে চলে যাচ্ছে। তো এটা কেন পৃথিবীতে আপনি দেখবেন আগে ইভিএম মেশিন আমেরিকাতেও চলতো, লন্ডনেও চলতো, সব জায়গায় চলতো, কিন্তু তারা দেখলো ওর মধ্যে কিছু একটা ডিফল্ট আছে।
তারপর ওরা কি করলো, ইভিএম মেশিন থেকে আবার ওরা ব্যালট পেপার এসে গেছে। তো আমি এটা বলতে চাইবো যে এই কামিং যে ভোট আছে, আমি এটা বুঝতে পারি না এতগুলো যে পলিটিক্যাল দল আছে আপনারা কেন যে প্রেসারটা করছেন না ইলেকশন কমিশনকে। কারণ ইলেকশন কমিশন শুধু একটা পার্টিকে নিয়ে তো চলবে না। তো আপনারা যদি বয়কট করেন তো আমি ভাবি কি ইলেকশন কমিশন আবার ব্যালট পেপারে আসতে বাধ্য হবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।